ঐশী ছটফটিয়ে বলে, ও পুরো শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আবৃত্তি কাষ্ঠ হাসে। মেয়েটা এইটুকু শুনেই এমন করছে, আসল কাহিনী শুনলে কি করবে? ঐশীর আগে চিরবির করে বলে, আম্মু ঠিকই বলে, একটা নারী আর একটা নারীর সবচেয়ে বড় শত্রু। আবৃত্তি হঠাৎ বলে ওঠে, সব দোষ তো আর ইরার একার না ঐশী। ধ্রুব তো আর দুধে দেওয়া তুলসী পাতা না। মানে প্লিজ সব খুলে বলো আপু। আবৃত্তি মুখ খুলে কিছু বলতে নেবে, কিন্তু সামনে দৃশ্যপট দেখে ওর পায়ের তলার জমিন সরে যায়। শরীরটা প্রচণ্ড কম্পনে ঝাঁকি দিয়ে ওঠে। কিছুক্ষণ আগে রেস্টুরেন্টে গ্লাস ডোরটি এক হাতে ওপেন করে অন্য হাতে ইরাকে ঢুকতে সাহায্য করলো ধ্রুব। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে রিসেপশনে নিজের অফিসের বসকে দেখে থমকে যায় ধ্রুব। আনমনে বিড়বিড়ায়। স্যার। ইরা ধ্রুবর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়, দেখে কালো শার্ট আর মিন্টগুলো ডেনিম জিন্স পরিহিত এক শ্যামবর্ণা সুদর্শন যুবক বিল পে করছে। ইরা ভুরকুচকে জিজ্ঞেস করলো, কার কথা বলছো তুমি? ধ্রুব চোখের ইশারায় দেখায়। ইনি আমার অফিসের বস। ইরা চোখ বড় বড় করে বলল, এই ছেলেটা তোমার বস? দেখে তো মনে হচ্ছে তোমার সেম এইজের। ধ্রুব ফিসেল হেসে বলল, তুমি ঠিক ধরেছ, বাট উনি আমার বয়সী না, আমার 1 বছরের ছোট। 31 ওনার সম্ভবত। বাহ, এত অল্প বয়সে এত বড় মাফিয়ার বিজনেস ওনার, মানতে হবে দম আছে। তা বিয়ে করছেন উনি? একটা 5 বছরের পরীর বাবা উনি। চলো, দেখা যেহেতু হয়েছে তোমার সাথে পরিচয় করিয়ে দিই। স্যার। ঐক্য ভ্রুকুচকে পেছনে তাকায়। নিজের অফিসের সহকারী ম্যানেজারকে এখানে স্ত্রী সমেত দেখে জিজ্ঞেস করে, ধ্রুব তুই এখানে? এই তো স্যার, ওয়াইফকে নিয়ে এসেছিলাম। ইরা, এদিকে এসো। ইনি আমার বস, মিস্টার ঐক্য চৌধুরী। ঐক্য গর্ভবতী ইরাকে পরিলক্ষিত করে সৌজন্য হেসে শোধায়। হ্যালো মিসেস, গুড আফটারনুন, নাইস টু মিট ইউ। ইরা মিষ্টি হেসে প্রতি উত্তরে বলে। মিঠু স্যার? ধ্রুব আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করে। ওয়াফা মামুনিকে নিয়ে এসেছেন স্যার? ঐক্য মুচকি হেসে মাথা নাড়ে। ইয়েস, হেই একটু হ্যাং আউটে এসেছিলাম। উড ইউ গাইস লাইক টু জয়েন আস? ধ্রুব উত্তর দেওয়ার আগে ইরা উৎসুক সুরে বলে, ইয়েস ইয়েস, হোয়াই নট। আমার আপনার বেবি ওয়াফাকে দেখার খুব ইচ্ছে। প্রাইস ধ্রুব ওর কথা বলে। ঐক্য মুচকি হাসে। ছোট থেকে তার মেয়েটা সবার ভালোবাসা পেয়ে আসছে। বলতে গেলে ঐক্যকে অপছন্দ করা মানুষজন অফার মিষ্টি আননে গলে যায়। ঐক্য ওদের নিয়ে ভিআইপি কেবিনে 203-এর দিকে অগ্রসর হয়। সময়টা তখন বৈশাখ মাস। চারিদিকে উত্তাল ঝড়ের দাপটে প্রকৃতি বড্ড অশান্ত। ঘড়ি কাটা তখন বোধহয় রাত 10টা নাগাদ ছিল। ধ্রুব এই ঝড়ে একটু ধীর গতিতে ড্রাইভ করছে। পাশে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। ড্রাইভ করতে করতে বারবার হাত ঘড়ি দেখছে সে। সন্ধ্যা রাত থেকে রাজধানীতে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বইছে। রোজকার মতো অফিস ছুটি হওয়ার পর ধ্রুব গিয়েছিল চিজবার্গে আরশানের ফেভারিট তিরামিসু নেওয়ার জন্য। সেখানে যেতেই গিয়েই পড়তে হয়েছে বিপাকে। ঝড়ের সাথে প্রচণ্ড বেগে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি তোপে ড্রাইভ ঝুঁকিপূর্ণ ভেবে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে সেখানে। তাই তো আজ এত দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভ করতে করতে ধ্রুব স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ করা হাতটি কবজিতে সংযুক্ত হাত ঘড়িটার সময় দেখে। সময় কাটা ছুটতে ছুটতে তখন 10:20। ধ্রুব মেজাজটা খিচে ওঠে। যত জলদি তার ঘরে ফেরার তারা। মনটা উতলা আরশানের জন্য। নিষ্ঠুর ছেলেটা তার জন্য না ঘুমিয়ে বসে আছে। পাপাকে ছাড়া আরশান কিছুতেই ঘুমাবে না, এটা আরশানের একটা বদভ্যাস বলা চলে। কিন্তু এই বদভ্যাসগুলোই ধ্রুবকে প্রশান্তি এনে দেয়। মনে হয় তার জীবনে না পাওয়ার আফসোসটা বিলীন করতেই এসেছে আরশান নামক প্রাপ্তিটা। ছেলের কথা মনে করে ধ্রুবর অধৈর্যরা স্নিগ্ধ হাসিতে প্রসারিত হলো। হঠাৎ পাশের ছিটে থাকা সেলফোনটা বেজে ওঠে। ধ্রুব ভুরকুচকে এক হাতে স্টিয়ারিং সামলে ফোনটা হাতে নেয়। ভেবেছিল আবৃত্তির কল, কিন্তু স্ক্রিনে অপ্রত্যাশিত ইরানি নামটা দেখে খানিকটা অবাক হলো সে। রিসিভ করতেই ওপাশে শোনা গেল রমণী নিদারুণ কন্তন ধ্বনি। ধ্রুবর কুচকানো ভুরুযুগল শিথিল হয়ে আসে। অন্তরে কেন জানি চাপ অনুভব করে প্রাক্তন প্রেমিকার কান্নার শব্দে। ওপাশে ইরা কেঁদেই চলেছে। ধ্রুব অস্থির চিত্রে ব্রেক কষে, অন্তরে ভয়। কি হয়েছে ইরার? ইরা, আর ইউ ওকে? কাঁদছো কেন তুমি? ওপাশে ইরা কোনো জবাব না দিয়ে ফুপিয়ে চলেছে। কোনো বিপদের আশঙ্কায় বৃষ্টিমুখর ঠান্ডা আবহাওয়ার আমেজে ও ধ্রুবর কপালে বিন্দু বিন্দু সেদ জল জমে। অস্বাভাবিকভাবে হৃদস্পন্দনের হার বাড়ে চিন্তার। ধৈর্যের খেয়ে হারিয়ে খানিকটা
ধমকে বলে। ইরা, ফর গড সেক, কি হয়েছে বলবে? ধ্রুব, ধ্রুব আমার না কেমন জানি লাগছে। মানে কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ইরা ফোপাতে ফোপাতে ভেঙে ভেঙে বলল। আমি নিঃশ্বাস নিতে পারছি না ধ্রুব, মনে হচ্ছে আমি মরে যাব। এই ফাঁকা অ্যাপার্টমেন্ট যেন আমাকে গিলে নেবে। তুমি প্লিজ আসো না, আমার ভয় হচ্ছে ভীষণ, আমি বোধহয় মরে যাব। ইরার এমন করুণ আহজারিতে ধ্রুবর বুকটা ধক করে ওঠে। মনে জেঁকে ধরে পুরনো ভয়। এরা ধানমন্ডির একটা ফ্ল্যাটে একা থাকে। অফিস নিকটে হওয়ায় সুবিধার্থে বহুবার ধ্রুবর সাথে কাউকে রাখার জন্য উপদেশ দিল। ইরা সেটা গ্রাহ্য করেনি। ওর এক কথা, সাথীকেও থাকা মানে নিজের ব্যক্তিগত জিনিসগুলো না চাইতেও শেয়ার করা, যেটা ইরার সবচেয়ে অপছন্দের একটা কাজ। ধ্রুবকে হারানোর পর প্রচণ্ড মানসিক ট্রমা আর হতাশা থেকে দুবার ইরা সুসাইডের চেষ্টা করে। সেই পুরনো ভয়টা ধ্রুবকে ভীত করে তোলে। উৎকণ্ঠায় হড়বড়িয়ে বলে। ইরা, আমি আসছি, তুমি ভয় পেও না, আসছি আমি। ইরার করুণ কান্না আর পরিস্থিতি স্থিতিশীলতায় ধ্রুব আর কিছু ভাবতে পারে না। উদ্ভ্রান্ত মস্তিষ্কে গাড়ি ইউটার্ন নিয়ে ছোটে ইরার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। ধানমন্ডির বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্টটির 6 তলের একটি ফ্ল্যাটে ইরার একাকী বসবাস। সুবিশাল অ্যাপার্টমেন্টটির সামনে এসে ব্রেক কষে ধ্রুবর গাড়িটা। গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে ধ্রুব বড় বড় পা ফেলে এক প্রকার ছুটে যায় ভেতরে। বৃষ্টির তোড়ে খানিকটা ভিজেও গেল ধ্রুবর শুভ্র রঙের শার্টটা। তবু সেটি উপেক্ষা করে এলিভেটর থেকে বের হয়ে ইরার ফ্ল্যাটের কলিং বেল অস্থির চিত্রে বাজাতে থাকলো। কয়েকবার বেল বাজার পরও ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ধ্রুব এবার জোরে জোরে হাত দিয়ে দরজা ধাক্কাতে থাকলো। ও ধাক্কানোর মধ্যে দরজাটা হুট করে খুলে যায়। ধ্রুব আটকে রাখার শ্বাসটাও ছাড়তে পায় না। অকমরসাৎ ইরা সবেগে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। হতভম্ব ধ্রুব দুপা পিছিয়ে যায়। ইরা ধ্রুবকে জড়িয়ে পাগলের মতো প্রলাপ বকে। তুমি আসবে আমি জানতাম ধ্রুব, আমি জানতাম। ধ্রুব সম্পূর্ণ নির্বাক, স্তব্ধ, বিলীন তার হৃদস্পন্দনের গতি। আজ প্রায় 4 বছর বাদে তার প্রিয় নারীটি তার বুকে। বহু কাঠখড় পুড়িয়ে তাকে এই নারীর মন জয় করতে হয়েছে। ঢোক গিলে কাঁপাত হাত দুটো তুলে ইরার পিঠে রাখে। পিঠে নরম হাত বুলিয়ে উদ্গ্রীব স্বরে জানতে চাইল। কি হয়েছে ইরা? ধ্রুব, আমি আর পারছি না ধ্রুব, আর পারছি না, আমি বোধহয় মরেই যাব। এই একাকিত্ব হতাশা আমাকে গ্রাস করে নিবে। ইরা এবার শব্দ করে কেঁদে দেয়। হাতের বাঁধন আরও শক্ত করে ধ্রুবর বুকে সিটিয়ে যায়, যেন বুকে ঢুকলে স্বস্তি। আই লাভ ইউ ধ্রুব। ইরার কণ্ঠে আকুতি ঢেলে বলে। ধ্রুব কি বলবে ভেবে পায় না। বাইরে গুমট আবহাওয়ার দরুন টেকা দেয়। থেকে থেকে অখিল বজ্রপাতে ধরণী মেতেছে। এরূপ আবহাওয়াতে একেকই ফ্ল্যাটে নিজের প্রাক্তন প্রেমিকাকে বুকে নিয়ে ধ্রুব বর্তমানে ভীষণ অসহায় অনুভব করছে। এদিকে ইরা এখনও কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে এক প্রকার হেসকি উঠে গিয়েছে। বিড়বিড় করে বারবার ভালোবাসি বলছে। ধ্রুব ইরাকে বুক থেকে তোলে। ইরার অশ্নুস্নাত আনন নিজের বাম হাতের আজলায় নিয়ে কম্পিত কণ্ঠে শুধায়। তুমি ঠিক নেই ইরা, চলো ঘরে চলো। ইউ নিড রেস্ট। মেডিসিন নিয়েছো? ইরা সরাসরি ধ্রুবর সুদর্শন সাদাটে মুখপানে চাই দৃষ্টিতে এক আকাশ আবেগ ঢেলে জর্ণ গলায় বলে। তুমি আমাকে আর ভালোবাসো না, না তাই না ধ্রুব? ধ্রুবর হাতটা ইরার মুখ থেকে নেমে যায়। শীততারা বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। ইরা টলে চোখে এক বুক আশা নিয়ে চেয়ে আছে। ধ্রুব মাথা নুয়ে চারিদিকে এলোমেলো দৃষ্টি ফেলে। কি হলো বলো? ধ্রুবর কলা ধরে ঝাঁকিয়ে বলে ইরা। ওর টকটকে ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। সেদিকে মোহবিষ্টে নেয় ও তাকিয়ে হারিয়ে যায় অতীতে। মনে পড়ে ওদের প্রথম চুম্বনের দৃশ্য। কত আবেগ, কত প্রেম মিশ্রিত ছিল সেই মুহূর্তটি। ধ্রুবর যৌবনের প্রথম প্রেম, প্রথম নারীটির সান্নিধ্যে মনের মধ্যে চেপে রাখা পুরনো অনুভূতিগুলো আবার যেন মাথাচাড়া দিয়ে ওঠে। পুরো ফ্ল্যাটে তখন ঘুটঘুটে অন্ধকার। শুধুমাত্র একটা হলুদ ডিম লাইট জ্বলছে। সেই আলোতে ধ্রুব এবার নিগুড় দৃষ্টিতে আপদমস্তক চোখ বুলিয়ে দেখে ইরাকে। এটার লাস্যময়ী নারী বদনে একটি লাল রঙা নাইটি, যেটার কোটি হাত ঝাঁকানোর কাঁধ থেকে খসে পড়েছে বহু আগে। বের হয়ে আছে তার আকর্ষণীয় নারী কায়া। চারিদিকে তখন আকাশ ভেঙে ঝমঝমিয়ে পড়ছে বাড়িধারা। শীতল বৃষ্টিমুখর আবহাওয়া যেন আশকারা দেয় ধ্রুব নিষিদ্ধ অনুভূতিতে। জাগতিক সকল হুঁশজ্ঞান হারিয়ে হঠাৎ ইরাকে কাছে টানে। বলিষ্ঠ হাতে ইরার শ্যামরাঙ্গা মুখটি ছুঁয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি। ব্যাস, ইরার আর কোনো উত্তরের প্রয়োজন বোধ হয় না।
নিজে থেকেই প্রচণ্ড ব্যাকুলতায় আঁকড়ে ধরে ধ্রুবর ওষ্ঠজোড়া। ধ্রুব যেন হারিয়ে ফেলে নিজেকে, আলগোছে দুহাতে আঁকড়ে ধরে ইরার লতানো কোমর। হ্যাসকে টানে নিয়ে আসে নিজের আরও নিকটে, ভুলে যায় নিজের পরিচয়। সে কারোর স্বামী, কারোর পিতা, যারা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এক একই ঘরে। নীতি ওই চিত্তবোধের সীমারেখা বিসর্জন দিয়ে ধ্রুব ইরার ঠোঁট জোড়া ছেড়ে অস্থির হয়ে ইরাকে কোলে তুলে নেয়। বড় বড় পা ফেলে অগ্রসর হয় ইরার বেডরুমের দিকে। একে নির্জন একটি ফ্ল্যাট, যেখানে সেদিন রচিত হয় একটি নারীর বিশ্বাস খুন করার গল্প। যে নারী স্বামীর চিন্তায় ওদিকে নির্ঘুম রাত্রি যাপন করছে। বন্ধ দরজার ওপারে কাউচে পড়ে থাকা ব্লেজারের পকেটে ধ্রুবর ফোনটা রিং হতে হতে একসময় বন্ধ হয়ে যায় অলক্ষ্যে। কি ভাই, আজ কি বাসায় ফিরবে না? অতীত থেকে ছিটকে যেন বাস্তবে ফিরে ধ্রুব, তেমনি স্বয়ংবিদ ফিরল তার। অতীতে সে রাতটা আজ কেন জানি অনেক মনে পড়ছে ধ্রুব। নিজের অন্যায়গুলো যেন বুকে কোটিমন ওজন ভারী মনে হচ্ছে। শ্বাসটাও নিতে যেন কষ্ট হচ্ছে। আমি অনেক খারাপ একটা মানুষ, তাই না রিমেল? ধ্রুবর কণ্ঠটা বড়ই করুণ শোনালো। ধ্রুবর আতঙ্কগ্রস্ত চেহারা পরখ করে রিমেল বলে উঠল। তুই বোধহয় ঠিক নেই ধ্রুব। ইরের সাথে কিছু হয়েছে? ধ্রুব উত্তর না দিয়ে অদূরে আকাশপানে তাকিয়ে রইল। ওর কোনো হেলদোল না দেখে রিমেল হতাশ নিঃশ্বাস ছাড়ে। জানে ধ্রুব ঠিক নেই। উপরে যতই নিজকে শক্ত দেখাক না কেন, ভিতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পুরুষ মানুষের জীবন বড়ই কঠিন। এরা না পারে কাউকে কৈফিয়ত দিতে, আর না পারে মনের দুঃখ হতাশা কারোর সাথে শেয়ার করে হালকা হতে। আবৃত্তি কেন থেকে গেল না রিমেল? ধ্রুবর ভীষণ অসহায় গলা। রিমেল হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, এখন আর কি করবি ভাই? আবৃত্তি যেমন ব্যক্তিত্বের মেয়ে, কি মনে হয়েছিল সব কিছু জানার পরও তোর সাথে সংসার করে যাবে? ধ্রুব নিরুত্তর। সেটা ভালো করে জানতো বলেই তো সেদিন রাতের ঘটনাটা লুকিয়ে রেখেছিল। ভেবেছিল কোনোদিন জানাবে না কুলসিত সত্যটা আবৃত্তিকে, হারাতে দেবে না আবৃত্তিকে। কিন্তু ভাগ্য যে পরিকল্পনা অনুসারে চলে না, তাই তো নিয়তি তার সাথে এমন খেলা খেলো যে আজ তার অবস্থা অকুল পাথরের মতো। ওকে চুপ থাকতে দেখে রিমেল নিজেই ওর কাঁধে হাত রাখে, আশ্বাসের সুরে বলল, ধ্রুব, তুই না স্বীকার করলেও আমি জানি মনে মনে তুই আবৃত্তির জন্য দুর্বল। ওকে ডিভোর্স তুই বাধ্য হয়ে দিয়েছিস। কিন্তু ভাই, যা হওয়ার হয়েছে। যে চলে গেছে সে অতীত। এখন যে বর্তমান আছে তাকে অন্তত আঁকড়ে ধরে রাখ, তাকে পুরোপুরি ভালো রাখ। এরা আমারও বন্ধু। আমি জানি ওপরে যতই ও নিজেকে শক্ত দেখাক, ও মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছে। ওই দিন দেখছিলাম কেমন গুটিয়ে গিয়েছে। ও হয়তো মনে মনে অনেক অপরাধ বোধে ভোগে। এখন তুই যদি এভাবে দূরে দূরে থাকিস তাহলে মেয়েটা যাবে কোথায়? তুই তো জানিস ওর পাশে মা বাবা ভাই বোন কেউ নেই, একমাত্র তুই ছাড়া। ধ্রুব কোনো উত্তর দেয় না। আপন মনে মগ্ন থেকেই হঠাৎ বলে ওঠে, জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? রিমেল ভুরু কুচকে বলল। আজ আবৃত্তি আর আশানের সাথে দেখা হয়েছিল। রিমেল অবাক হয়ে বলল, কোথায়? ধ্রুব মনে পড়ে আজকের বিকেলের ঘটনাটা। ঐক্য চৌধুরীর সাথে প্রফুল্ল চিত্রে এগিয়ে গিয়ে নিজের সন্তান আর প্রাক্তন স্ত্রীকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় ধ্রুব। আবৃত্তিকে ডিভোর্স দেওয়ার পর আর ওর সামনাসামনি যাওয়ার সাহস হয়নি ধ্রুবর। আবৃত্তি যেন নিজের কণ্ঠস্বরটা ধ্রুব অবধি পৌঁছাতে নারাজ। তাই তো শুধুমাত্র ওর মায়ের মুঠোফোনে চুক্তিমাফিক আহসানের সাথে দুবেলা ফোন কলে কথা হতো। আহসান ধ্রুবকে দেখে দৌড়ে এসে পা দুটো জড়িয়ে ধরে। প্রায় দিন 15 পর নিজের পাপাকে সচক্ষে দেখে যেন খুশির বাদ মানছিল না বাচ্চাটার। এতগুলো মানুষের সামনে নিজের স্বল্পদিনে বর্তমান বদলে যাওয়া অতীত আর বর্তমানের মুখোমুখি হওয়াতে সম্পূর্ণ বিমূঢ় বনে যায় ধ্রুব। তেমনি অবস্থা ছিল বিপরীতে ধ্রুবর প্রাক্তনের। আবৃত্তি প্রথমে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো, পরক্ষণে খুব দ্রুত নিজেকে সামলে ধ্রুবর সাথে কুশল বিনিময় করে, যেন ওরা একে অপরের প্রাক্তন নয়, কোনো পুরনো বন্ধু। লজ্জায় অস্বস্তিতে এরা একপাশে গাঢ় হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ গুমট পরিস্থিতির মধ্যে বজ্রধ্বনির মতো শোনায় ইরার উদ্দেশ্যে বলা ঐশীর কথাটি। একটা নারীর গোটা সংসার ভেঙে নারী তুমি নিজের ইমারত গড়তে চেয়েছো? তোমার ধ্বংস যে অনিবার্য। ইরা আতকে ওঠে কথাটা শুনে। এমনিতে আতঙ্কগ্রস্ত ছিল, তারপর ঐশীর কথার বানে হতবুদ্ধি বনে গিয়ে দুপা পিছিয়ে যায়। ঐশীর ঘৃণা মিশ্রিত কণ্ঠ হতে যেন শত জন্মের কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ হলো। এরা লজ্জে যেন মাটির সাথে মিশে যাবে।
নমিত চোখ নিয়ে একপাশে সিটি দাঁড়িয়েছিল বাকিটা সময়। পাশে খুব করে চাইছিল তখন ধ্রুবকে, কিন্তু ধ্রুবর অসহায় চোখ ছিল মেরুন রঙা সেলর স্যুট পরিহিতা আবৃত্তির দিকে। শাড়ি পরিহিতা ধ্রুবর স্ত্রী আবৃত্তির সাথে এই আবৃত্তির কোনো মিল খুঁজে পাচ্ছিল না ধ্রুব। এই আবৃত্তি যেন কোনো আগুনের শিখা, যে নিজেকে পুড়িয়ে আরও তেজি করেছে। উত্তপ্তকর বিব্রত পরিস্থিতিটা সে যাত্রে সামলে নেয় ঐক্য। নিজের সকল কৌতূহল চেপে ধ্রুবকে বিদায় দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে আসে রেস্টুরেন্ট থেকে। গোধূলি লগ্ন আসন্ন। সন্ধ্যার আকাশে তখন ঈষৎ রক্তিম আভায় রাঙ্গা। দীপ্তিশীল প্রভাকর তখন তার দায়িত্বের অব্যাহিত শেষে ধীরে ধীরে পশ্চিম কোণে গায়েব হচ্ছে। ক্লান্ত পরিশ্রান্ত পাখিরা উড়ে তাদের নীড়ে ফিরেছে। হাইওয়ের প্রশস্ত রাস্তা ধরে শাসা করে এগোচ্ছে ঐক্যর অত্যাধুনিক 4 চাকার বাহনটি। ঐক্য জানালার কাছে এক হাত থেকে আরেক হাতে চুপচাপ ড্রাইভ করছে। আপাতত সুদর্শন শ্যামবর্ণ পুরুষটির সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে মনে হলো আদতে তা না। পাশের জানালার বাইরে উদাসীন চোখে বাইরে তাকিয়ে থাকা রমণীটির সম্পর্কে হঠাৎ অনেক কৌতূহল অনুভব করছে ঐক্য। আজ রেস্টুরেন্টের ঘটনাকে বেশ বিস্মিত করেছে। আবৃত্তি ডিভোর্স হয়েছে সেটা সম্পর্কে ঐক্য আগে থেকে অবগত, কিন্তু ওর এক্স হাজব্যান্ড যে ধ্রুব হতে পারে সেটা ঐক্য ধারণাতে ছিল না। ধ্রুব গত 5 বছর ধরে ঐক্যর কোম্পানিতে আছে। বলতে গেলে ঐক্যর কোম্পানি সূচনা লগ্ন থেকে ধ্রুব চৌধুরী ইন্ডাস্ট্রিতে আছে। অ্যাকাউন্ট অফিসার থেকে সহকারী ম্যানেজার পদে ধ্রুব চেষ্টা পরিশ্রম আর ধৈর্যের পর ধাপে ধাপে এসেছে। সেই অমায়িক ভদ্র পরিশ্রমী ছেলেটার ব্যক্তিগত জীবনে যে এতটা ভয়ানক হতে পারে সেটা ঐক্য এখনও বিশ্বাস করে উঠতে পারছে না। নাকি এর পিছনেও কোনো রহস্য আছে? মাম্মাম, পাপার সাথে ওই আন্টি কে ছিল? আবৃত্তি সম্পূর্ণ স্থির হয়ে যায় আরশানের প্রশ্নে। ঐক্য লুকিং মিররে তাকালো। আরশান উৎসুক চোখে চেয়ে আছে উত্তরের আশায়। ঐক্য আর চোখে আবৃত্তির ফ্যাকাশে মুখশ্রী পরক করে নিরেট আওয়াজে বলে, আশান, তুমি গেমস খেলতে চাও? আরশানের চোখ চকচক করে ওঠে। দ্রুত মাথা নাড়িয়ে বলে, খেলতে চাই আঙ্কেল। ঐক্য নিজের ফোনটা আরশানের দিকে বাড়িয়ে দেয়। এনো, বাসা আসা অবধি তুমি আঙ্কেলের ফোনে গেমস খেলবে বাবা। পেছনে ছিটে এলিয়ে আরশান নিশ্চিত মনে ফোনে গেমস খেলতে লাগলো। বাচ্চা মনে স্বভাবতই কৌতূহল বেশি থাকবে, স্বাভাবিক। ঐক্য জানে আরশান একের পর এক প্রশ্নের বানে আবৃত্তিকে জর্জরিত করে তুলবে। তার সামনে সেই অযাচিত প্রশ্নের উত্তর দিতে আবৃত্তি ভীষণ বিব্রত অনুভব করবে। তাই তো নিজের ফোনটা বাড়িয়ে দিয়েছে আরশানের দিকে। অফাকে ঐশীর সাথে বাসে পাঠিয়ে দিয়ে ঐক্য এক প্রকার জোর করে আরশান আর আবৃত্তিকে বাড়িতে পৌঁছে দিয়েছে। শত একা যেতে পারুক, একজন নারীকে এমন একাকে ছেড়ে দেওয়ার মতো কাজ ঐক্যর পক্ষে সম্ভব না। আর তাছাড়া আবৃত্তির মনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা ঐক্য খুব ভালো করেই বুঝতে পারছে। তাকে এই অবস্থায় একা ছেড়ে দেওয়া সমীচীন না। ওই তো এখনও ভাবতে পারছে না ধ্রুবর মতো ছেলে এমন জঘন্য কাজ করতে পারে। প্রথম স্ত্রীর সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কিভাবে করতে পেরেছে ছেলেটা এমন? আপনি ঠিক আছেন? আবৃত্তি জানালা থেকে ফিরে তাকালো। সোজাসুজি ঐক্যর চোখে চোখ রেখে বলল, কেন, আপনি কি মনে করছিলেন আমি বসে বসে অশ্রু বিসর্জন দেব? আবৃত্তি কাট গলায় ঐক্য থতমত খেলো। আমতা আমতা করে বলল, না না, আমি সেটা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন মিস। আবৃত্তি খন্দকার। ঐক্য আর কিছু জিজ্ঞেস করার সাহসই পেল না। এই মেয়ে কার রাগ কার উপর যাচ্ছে, আশ্চর্য। আবৃত্তিকে নরম মনের মেয়ে ভেবে ভুল করার জন্য নিজেকে কষে একটা গালি দিল। এই মেয়ে মাল্টিপল পার্সোনালিটি বহন করে। ঐক্য আপন মনে ড্রাইভ করতে লাগলো। কৌতূহল হলেও আবৃত্তিকে আর কোনো প্রকার প্রশ্ন করার সাহস পেল না। ঐক্য হাঁসফাঁস করে ওঠে। ওর হঠাৎ অদ্ভুত এক অদম্য কৌতূহল হচ্ছে পাশে থাকা স্বল্প পরিচিতা কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ নারীটিকে জানবার, যে নারী নিজের প্রাক্তনের সামনে নিজের ব্যক্তিত্বে তিল পরিমাণ নড়চড় আনতে দেয়নি। ঐক্য যে কয়েকদিন আবৃত্তিকে লক্ষ্য করে এটা বুঝেছে আবৃত্তি একজন ফাইটার, যে নিজের সন্তানকে পরম মায়া মমতায় আগলে রাখে। ঐক্য অবাক হয় একজন সন্তানের জন্য তার মমতাময়ী মায়ের টান। আচ্ছা, তার সন্তানটার জননী কেন তবে এত নিষ্ঠুর? কেন সে সামান্য ক্যারিয়ারের তরে নিজের মাতৃত্বকে পায়ে পিষে দিয়ে চলে গেল? কেন সে আবৃত্তির মতো মা হতে পারল না? কেন? আপনার মনে অনেক কিউরিয়াসিটি হচ্ছে, তাই না মিস্টার ঐক্য? হওয়াটাই স্বাভাবিক। ধ্রুব আপনার ম্যানেজার, ওকে আপনি আগে থেকেই চেনেন।
বরঞ্চ কৌতূহল না আসাটাই অস্বাভাবিক। না না, আসলে বিষয়টা তেমন না। আপনার পার্সোনাল বিষয় নাক গলানোর কোনো অধিকার আমি রাখি না, কিন্তু আজ নিজের প্রাক্তনের সামনে আপনার অটল স্বাভাবিক রূপ আমাকে সত্যি বিস্মিত করেছে। আবৃত্তি হাসলো, বলল, আপনি কি মনে করেছিলেন আমি ধ্রুবর সামনে ভেঙে পড়বো, কেঁদে ফেলবো? আচ্ছা, আপনারা একজন নারীকে কেন এত নরম ভাবেন বলুন তো? না মানে, আমি স্বেচ্ছায় ধ্রুবকে ছেড়েছি। আমি সজ্ঞানে তাকে তার স্বাধীনতা উপহার দিয়েছি। আর আমি আবৃত্তি, যে নিজের অতীতকে অতীতেই রাখতে পছন্দ করে। বর্তমান নষ্ট করে অতীতের বিষাদে ডুবে থাকার মতো নরম মেয়ে অন্তত আমি না। আপনি ধ্রুবর প্রথম স্ত্রী? জি। ভাইয়া, গভীর ভাবনায় বিভোর ঐক্যকে খানিক ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো ঐশী। ঐক্য যেন বাস্তবে ছিটকে পড়ে তেমনিভাবেই বলল, কিছু বলবি? তুমি এখনো ঘুমাওনি? ঐক্য ঘাড় ঘুরিয়ে দেওয়াল ঘড়িটার দিকে তাকায়। রাত প্রায় তখন 2টা। ঐশী প্রায় রাত পড়াশোনা শেষ করে ঘুমোতে ঘুমোতে রাত 1:30 2টা বেজে যায়। কিন্তু আজ কেন জানি ঘুমই আসছিল না। তাই তো গুটি গুটি পায়ে ওয়াফাকে দেখতে এসেছিল, কিন্তু ওয়াফার রুমের বারান্দায় যে ঐক্যকে পেয়ে যাবে ভাবতেই পারেনি। কি বললে না তুমি এখনো জেগে আছো কেন? আর এখানে বসে বসে কি ভাবছো এত? না, কিছু ভাবছি না। ওয়াফাকে ঘুম পাড়িয়ে এসে বসেছে। ঘুম আসছে না কেন জানি। তুই জানা, ঘুমিয়ে পড়, এমনিতেই নিত্যদিনের ওয়ার্ড, ক্লাসে তুই হাঁপিয়ে যাস। ঐশী ঐক্যর পাশে দোলনায় ধপাস করে বসে যায়। ওর বসার সাথে সাথে দোলনাটা দুদিকে দোল খেয়ে ওঠে। ঐশী ঐক্যর কাঁধে মাথা রেখে উদাস গলায় বলে, আমারও ঘুম আসছে না, চলো আজ দুজনে গল্প করি। এত রাতে গল্প? তুমি কেমন হয়ে গিয়েছো ভাইয়া, মনে আছে আগে এমন মাঝরাতে আম্মু আব্বু তুমি আমি কত আড্ডা দিতাম ছাদে? তুমি তো এখন আমাদের সময় দিতে চাও না। ঐক্য মৌন রইল। আসলেই ঐশী কথাটি ঠিক। আগের ঐক্যর সাথে এই ঐক্যর আসলেই এখন আর মিল খুঁজে পাওয়া যায় না। ঐক্য নিজে যেন নিজেকে চিনতে পারে না এখন। মনে হয় সে কোনো উদ্দেশ্যহীন নাবিক, ঠিকানাহীনভাবে জীবন সাগরে ভেসে চলছে গন্তব্যহীন, যার জীবনে কোনো নির্দিষ্ট তীর নেই। অতীতের একটা ধাক্কা ওকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে যে এখনও উঠে দাঁড়াতে পারছে না। নাকি সে নিজেই চেষ্টা করছে না উঠে দাঁড়ানোর? আচ্ছা, আজ যখন নিজের প্রাক্তনের গর্ভবতী দ্বিতীয় স্ত্রীকে দেখেছিল তখন আবৃত্তির কেমন অনুভব হয়েছিল? ঐক্য হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়। ঐক্যর অস্থিরতা অনুভব করে ঐশী উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, ভাইয়া তোমাকে ডিস্টার্ব দেখাচ্ছে? ঐশী, আমার না কেমন যেন লাগছে। আচ্ছা তুই এটা বলতো, আজ ধ্রুবকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখে আসানে মায়ের কি খারাপ লাগেনি? ঐশী দীর্ঘশ্বাস ফেলে বলে, একটা নিরন্তর সত্য কথা কি জানো ভাইয়া, নারীরা যেমন জীবন দিয়ে ভালোবাসতে পারে তেমনভাবে জীবন দিয়ে ঘৃণাও করতে পারে। মানে দাঁড়ায় এটাই যে তোমার ভালোবাসার যোগ্যই না তাকে মনে করে দুঃখ পাওয়ার মানে নিজের ভালোবাসার অবমূল্যায়ন করা, যেটা আবৃত্তি আপু করেনি। ঐক্য নিশ্চুপ। ঐশী তার দিকে তাকায়, অস্পষ্ট সুরে বলে, কিন্তু ভাইয়া তুমি নিজের জীবনটাকে এখনো 3 বছর পেছনে ফেলে এসেছো, অথচ আবৃত্তি আপুকে দেখো কিভাবে এই ভাঙনেও নিজেকে পর্বতের মতো অটল রেখেছে। তার কাছ থেকেও তো কিছু শিখতে পারো তুমি। ঐক্য থমকে গেল। মনে পড়ল ধ্রুবর সামনে আবৃত্তির স্নিগ্ধ স্বাভাবিক মুখশ্রী। আচ্ছা, সে পারবে মাহিরাকে ফেস করতে? পারবে সামনাসামনি কখনো দেখা হলে এরূপ স্বাভাবিক থাকতে? ঐক্যদম বন্ধ লাগে। মাহিরের কথা মনে পড়লে ওর অস্থিরতা শুরু হয়। যে মেয়েটাকে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসলো, সে মেয়েটার প্রতারণা আজও ওকে ভেঙে গুড়িয়ে দেয়। বেঁচে থাকা অর্থহীন মনে হয়। ঐক্য ঢোক গিলে বিড়বিড় করে বলে, তার মানে? মানে হচ্ছে তুমি কখনো মাহিরাকে ভুলে নিজের জীবনে এগোতেই চাওনি। ঐক্য চকিতে তাকালো, এলোমেলো স্বরে বলল, কি বলতে চাস তুই? এটাই যে তুমি গত 3টা বছর ধরে নিজের অতীত আঁকড়ে বেঁচে আসো, কখনো মুভ অন করতে চাওনি। কিন্তু আবৃত্তি আপু জানো, সে নিজে আমাকে জানিয়েছে জীবন যদি তাকে দ্বিতীয় সূচনার সুযোগ করে দেয় তাহলে সে সেই সূচনাকে সানন্দে গ্রহণ করবে। ঐক্য স্তব্ধ হয়ে বসে থাকে। আবৃত্তি নামক নারীটির প্রতি মুগ্ধতায় ওর মনটা ভরে ওঠে। ঠিকই তো বলেছে ঐশী, ওর আদতেই আবৃত্তিকে অনুসরণ করা উচিত। ঐক্য উঠে দাঁড়ালো, ঘরে ফিরে বিছানায় এলোমেলোভাবে গভীর নিদ্রায় আচ্ছন্ন নিজের মূল্যবান নিষ্পাপ অংশটির দিকে তাকায়, যে অংশটার পরিপূর্ণ লালন পালনে সে বরাবরই ব্যর্থ। অবশ্য এটা কেউ তাকে বলেনি। এই সোসাইটি
আশেপাশের মানুষ তাকে বাহবা দেয় এখন অবধি দ্বিতীয় বিয়ে না করে মেয়ের খেয়াল রাখার জন্য, কিন্তু আদতে কি সে নিজের মেয়ের পরিপূর্ণ খেয়াল রাখতে পারছে? ঐক্য জানে সে যতই ওয়াফার জন্য সব কিছু হাজির রাখুক, কিন্তু মায়ের অভাব দুনিয়ায় কোনো বিকল্পে সে পূরণ করতে পারবে না। যদি পারতই তাহলে তার মেয়েটা ইনিয়ে বিনিয়ে কথায় কথায় আবৃত্তির প্রসঙ্গে বলতো না। আচ্ছা, সে কি ভুল করেছে? জীবনে এ পর্যায়ে মুভ অন করা উচিত নয় কি? আর কত ওই জঘন্য অতীতটা আঁকড়ে ধরে ও ধুকে ধুকে মরবে? ঐশী নিজেও ভাইয়ের পিছনে পিছনে ঘরে ঢুকলো, ভাইয়ের কাঁধে হাত রেখে নরম সুরে বলল, ভাইয়া ঠিক আছো তুমি? আমার ভীষণ অস্থির লাগছে। কিন্তু কেন? জানি না কেন, কিন্তু জীবনটাকে আরেকটাবার সুযোগ দিতে বড্ড মন টানছে। ঐশী চমকে ওঠে। সে কি ঠিক শুনলো? তার ভাইটা অবশেষে নিজ থেকে জীবনে এগোতে চাইছে। ঐশীর ঠোঁটজোড়া প্রশস্ত হাসিতে মেতে ওঠে। ওর মনের পরিকল্পনাকে ওর ভাই অবচেতন মনে সহজ করে দিয়েছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। ঐশী আনমনে বিড়বিড়ায়, শীঘ্রই তোমার জীবনের দ্বিতীয় সূচনা হতে চলেছে ভাইয়া। অন্ধকারচ্ছন্ন কক্ষটিতে শুনশান নীরবতা। মধ্যরাতের শেষ ভাগে ঘরের সবাই গভীর ঘুমে তলিয়ে, শুধু ঘুম নেই আবৃত্তির চোখে। নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির প্রিয় জিনিস তার আরাম কেদারায় চোখ বন্ধ করে মাথায় এলিয়ে দুলছে আবৃত্তি। আজ তার হাজার চেষ্টাতেও ঘুম নামবে না দু চোখে। তাই তো এখানে বসে আছে ঘন্টার পর ঘন্টা। হঠাৎ ওর বন্ধ চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা উত্তপ্ত জল গড়িয়ে পড়ল মেঝেতে। অতীতের কিছু দগদগে ঘা আজ আবার নতুন করে তাজা হলো ইরার ধ্রুবকে দেখে। ওর মনে পড়ল সেই অভিশপ্ত দিন। অনেকক্ষণ ধরে সেন্টার টেবিলের উপর থাকা আবৃত্তির ফোনটা নিরলস বেজে চলেছে। তরকারিতে ব্যস্ত হতে ঝোলের পানি দিয়ে আবৃত্তি ছুটল ফোনটা তুলতে। ফোনে সম্পূর্ণ অচেনা একটা নাম্বার দেখে আবৃত্তির ভুরকুচকে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশে নিঃশব্দ বিরাজমান আবৃত্তি তিতি বিরক্ত কণ্ঠে বলল। ছোট ফোন করে কথা কেন বলছেন না? ওপাশে একটি চিকন নারী কণ্ঠ আওয়াজ ভেসে আসে। আবৃত্তি, আমি ইরা বলছি, চিনতে পেরেছো নিশ্চয়ই? আবৃত্তির পিলে চমকে ওঠে। ইরা নামক নারীটির অস্তিত্ব নিজের জীবনের বাঁকে বাঁকে অনুভব করলে এখনও নারীটি কণ্ঠ কিংবা তাকে স্বচক্ষে দেখার সুযোগ হয়ে ওঠেনি। চাইলে হয়তো সম্ভব হতো নারীটিকে এক নজর চাক্ষুষ অবলোকন করার, কিন্তু কেন যেন আবৃত্তি নারীটির প্রতি এক অদ্ভুত বিতৃষ্ণায় ইচ্ছে জাগেনি তাকে সামনাসামনি দেখার। হয়তো নিজের স্বামীর প্রাক্তন বলে আবৃত্তির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো। হ্যাঁ, চিনতে পেরেছি। কোনো প্রয়োজনে কল করা হয়েছে? প্রয়োজনেই বই কি, নয়তো কেউ নিজের প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে কল করবে না নিশ্চয়ই। সেটা আপনিই ভালো জানেন মিস ইরা, যেহেতু কলটা আপনার পক্ষ থেকেই। তোমার কথাগুলো খুবই স্পষ্ট আবৃত্তি, এজন্য হয়তো ধ্রুবর এত পরিবর্তন। যা বলতে চেয়েছেন স্পষ্ট করে বললে খুশি হব। আমার তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথা আছে আবৃত্তি। আবৃত্তি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। কি কথা? খুবই প্রয়োজনীয়, যেটা ধ্রুবর স্ত্রী হিসেবে সবার আগে তোমার জানা উচিত। আবৃত্তি কৌতূহল জাগলো। কেমন কথা বলতে ফোন দিয়েছে ইরা? মনে মনে একটু ভীত হলো। আবৃত্তি বিপরীত পক্ষকে তা বুঝতে দিল না, অস্পষ্ট স্বরে বলল। হ্যাঁ বলুন, কি বলতে চান? এখানে না, তুমি কাইন্ডলি আমার সাথে মিট করতে পারবে? আবৃত্তি অবাক হলো। কেমন কথা যে ইরা সরাসরি দেখা করার কথা বলছে ওপাশ থেকে। ইরার অনুরোধ। আবৃত্তি প্লিজ, আমার তোমার সাথে মিট করা খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, কখন দেখা করতে হবে? থ্যাঙ্কস এ লট আবৃত্তি। আমি বিকাল 3টায় তোমার এরিয়ায় সানরাইজ ক্যাফেতে অপেক্ষা করব, প্লিজ এসো। এই বলে ইরা ফোন কেটে দেয়। কান থেকে ফোন নামিয়ে আবৃত্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। কি এমন কথা বলতে চাই তার স্বামী প্রাক্তন প্রেমিকা? আবৃত্তির হাঁসফাঁস লাগা শুরু হয়। কপালে ঘাম মুছে কিচেনের দিকে এগোই। পানি খাওয়ার জন্য গ্লাসটা নিতে গেলে হাত ফসকে গ্লাসটা মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে যায়। আবৃত্তি এক দৃষ্টিতে সে ভাঙ্গা কাছের টুকরোগুলোর পানি চেয়ে থাকে। বিছানায় হাঁটু মুড়িয়ে বসে আছে ইরা। থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে ওর নগ্ন পিঠ। বুকে কমফোর্টার আঁকড়ে ঢেকে রেখেছে ওর নিবারণ দেহর খানি। দিনের আলো সবে ফুটতে শুরু করেছে। জানালার সবগুলো পর্দা এখনও টেনে দেওয়া, যার দরুন রুমটা এখনও অন্ধকারাচ্ছন্ন। একটি নিষিদ্ধ অনৈতিক অভিসার পূরণ শেষে দুটি পবিত্র দেহ শেষ রাতে ক্লান্ত হয়ে চোখ বুজেছিল একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে। ভোরের আলো তাদের রাতের ভ্রম আর
লিপসা মুহূর্তেই গায়েব করে দিয়ে বাস্তব দুনিয়ায় টেনে আনে। মেঝেতে হাত পা ছড়িয়ে মূর্তির মতো বসে আছে ধ্রুব। উদাম ক্লান্ত পরিশ্রান্ত বদনে স্তব্ধ হয়ে বসে সে। বিধ্বস্ত চেহারায় কোনো নড়চড় নেই। বাকি দিন দুনিয়ার যেন ওর কোনো হুঁশই নেই আপাতত। উদাম ফর্সা পিঠে নখের আঁচড়, হিজিবিজি অবস্থা। এই চিহ্নগুলো কাল রাতে তাদের নিষিদ্ধ কার্যকলাপের সাক্ষী হয়ে ধ্রুবর পিঠে অঙ্কিত হয়ে আছে। অজানা আতঙ্কে ধ্রুবর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এদিকে ইরার নিরন্তর কান্না যেন ওর বিক্ষিপ্ত মস্তিষ্কে আগুন ধরিয়ে দিচ্ছে। হতাশায় মাথার চুলগুলো খামছে ধরে হঠাৎ রুম কাঁপিয়ে চিৎকার করে ওঠে। ডান হাতটা মুঠো পাকিয়ে মেঝেতে কয়েকটা ঘুষি মারে। শিট শিট, এ আমি কি করে ফেললাম?